একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিকেলে ঢাকায় বৈঠক শেষে একথা জানান এনসিপির নেতারা। তবে জামায়াতের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে। এদিন বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ১৩ বছর পর বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে ঢাকায় আসেন ইসহাক দার। বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে তার সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন দলটির ৭ নেতা। সেখান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের জানান, একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। তারা একটা প্রেস মিট করবেন। পরে বৈঠক করে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল। আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরো কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায়। তবে একাত্তরের ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬ নেতা। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। রোববার সন্ধ্যা ৭:৩০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই হয়ে যাবে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে কোনো দল রাজনীতি করতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেন তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানিয়ে পরে আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়। এদিকে প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গুটি কয়েক তরুণের বক্তব্য দেশের কোটি কোটি তরুণের বক্তব্য নয়। সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই প্রক্রিয়া সফল হয়ে যাবে। উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। সেগুনবাগিচায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র কাজ করবে না। মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। এসব অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল সহ যে কোনো অপতৎপরতায় দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগের মতো ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের
আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সকালে রাজশাহীতে ইসি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে AMM নাসির উদ্দিন বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে জড়াবে না কমিশন। এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হয়, ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে জানান সিইসি। আগের মতো কেন্দ্র ও ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজি করে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই বলেন তিনি। দখলের চেষ্টা হলে কেন্দ্রের ফলাফল বাতিল হবে সাফ জানান সিইসি। কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে। গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগারে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। অবৈধ অস্ত্র উদ্ধারের চলমান প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তাহলে পরিবর্তন কি আসলো, এমন প্রশ্ন রেখেছেন তিনি। বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় সমাবেশে এসব কথা বলেন GM কাদের। তিনি অভিযোগ করেন মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করা হচ্ছে। ভিন্ন মতকে অবরুদ্ধ করে দেশ চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার দাবি, অন্তত 2/3 মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিপক্ষে। দেশে নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন GM কাদের। বলেন, এই সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। সবাই চিন্তার মধ্যে আছে, নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আমরা দেখছি না। এখন আমরা পেয়েছি অন্যায় ভিত্তিক সমাজ, যেখানে কোনো ন্যায়ের কোনো অবস্থান নেই, যেখানে সেখানে যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে, যাকে তাকে বিনা বিচারে আটক করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে এবং মব তৈরি করে বেশিরভাগ মানুষকে দোষর ডিক্লেয়ার করে মব তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোনো ধরনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। এদিকে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে মনোনয়ন স্থগিত হওয়া 47 প্রার্থীর মধ্যে 34 জন আপিল করেছেন। রোববার আপিল নিষ্পত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। শনিবার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নের বৈধতা আপিলের সুযোগ। এরই মধ্যে শিক্ষার্থীদের হলে হলে গিয়ে কুশল বিনিময় শুরু করেছেন বিভিন্ন সংগঠনের প্রার্থী ও সমর্থকরা।
বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আদিলুর ইসলাম খান। অন্যদিকে প্রার্থীদের আচরণবিধি না মানার এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের। সেই রাজনৈতিক অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, সে আশাটা আমরা রাখছি। যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। চিফ রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে বাতিল হতে পারে তাদের প্রার্থিতা। চ্যালেঞ্জ থাকলেও সব ছাত্র সংগঠন সহায়তা করলে সুষ্ঠু নির্বাচনের আশা উপাচার্যের। চূড়ান্ত বড় তালিকা যখন দিয়েছি, আমরা বলেছি এখানে স্টিল দেয়ার মে বি সাম অপরাধী থাকতে পারে। তাদের বিষয় যদি ভোটের আগের দিন পর্যন্ত ধরা পড়ে তাদের আইডেন্টিটি নিশ্চিত করা যায়, তা তাদের জন্য তো ব্যবস্থা আছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে। আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর শুরু হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এদেশের কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে জনসভায় এই কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। অনেকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, তবে কোনো সিদ্ধান্ত আসছে না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরও বলেন, মাফিয়া ও সন্ত্রাসী দল হওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও পরিকল্পনার অভাবে যানজটে বছরে $600 কোটি বেশি ক্ষতি হচ্ছে। ঢাকার উপর চাপ কমাতে সরকারের কোনো টেকসই পরিকল্পনা নেই। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব অভিযোগ উঠে এসেছে। তবে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। ঢাকার বিকেন্দ্রীকরণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে রাজধানী ঢাকা মারাত্মক চাপের মুখে পড়েছে। যানজটের কারণে প্রতিদিন 140 কোটি টাকা সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার উপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বিকেন্দ্রীকরণে তাগিদ দেন তারা। যদিও বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তবুও ট্রাফিক কনজাকশনের কারণে প্রায় $6.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় টাকায় 140 কোটি টাকার সমপরিমাণ। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা সহ ঢাকার 4 ও বাইরে 63 নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরও 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন। নগরের টেকসই উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, জবাবদিহি ও স্বচ্ছতার উপর জোর দেওয়ার আহ্বান পরিকল্পনাবিদদের। নাগরিক সুবিধা অনুপস্থিত আর তাকে সুবিধাবান করার ক্ষেত্রে এতটুকু ছবির পার্থক্য, এবং এটা করা যে অসম্ভব তা না, এটা করা অসম্ভব। শুধু প্রয়োজন এর জন্য পরিকল্পিত ইন্টারভেনশন, উৎসাহ এবং শাস্তি, প্রণোদনা এবং কঠোর অনুশাসনের মধ্যে আবদ্ধ করে তাকে নিয়ন্ত্রণ। রাজধানীকে বাসযোগ্য করতে বহুমুখী পরিবহন নেটওয়ার্ক, সবুজ অবকাঠামো এবং ডিজিটাল সংযোগ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন। দুপুরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ মাগরিব মণিপুরি পাড়ায় জানাজা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। 30 মে অসুস্থতার কারণে আলমগীর মহিউদ্দিনকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার উন্নতি হলে বাসায় নেওয়া হয়, পরে গত সপ্তাহে আবারও অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 83 বছর বয়সে মারা যান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষে প্রায় 65 বছরের সাংবাদিকতা জীবনে তিনি ডেইলি অবজারভার, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, দ্য ডন, নিউ নেশনে কাজ করেছেন। সর্বশেষ কর্মস্থল ছিল নয়া দিগন্ত। 2 কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 4 বছর আগে মারা গেছেন তার স্ত্রী। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ালে বিদেশি বিনিয়োগও বাড়বে, তাই বন্দরের ব্যবস্থাপনা বিশ্বমানের করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় শুল্কের চাপ কাটাতে রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণের তাগিদ দেন বিশ্লেষকেরা। চীন, ভারতের ওপর মার্কিন শুল্কের বাড়তি চাপ থাকায় ব্যবসায়ীদের আগ্রহ বাংলাদেশ নিয়ে। তবে বিনিয়োগ করার আগে চট্টগ্রাম বন্দরের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড পলিসি নেটওয়ার্ক আয়োজিত আলোচনায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনা নিয়ে বিদেশি ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন প্রেস সচিব। বলেন, বিনিয়োগ বাড়ানোই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। আমরা যদি চিটাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না। কেননা হাই ভ্যালুড ফ্যাশন আইটেম স্টোরে মানে অর্ডার পেয়ে স্টোরে উঠতে তার 15 দিন লাগে, 10 দিন লাগে। প্রেস সচিব বলেন, সরকার তার মেয়াদে বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করে যাবে। যে কোনো সরকারের জন্যই বিদেশি বিনিয়োগ বাড়ানোর অন্যতম হাতিয়ার চট্টগ্রাম বন্দর। বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, যে কোনো আসুক, আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। হ্যাঁ, আমার গুডস যারা বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেটকে ক্যাটার করার জন্য তারা গুডস তৈরি করবে না, তারা গ্লোবাল মার্কেটকে ক্যাটার করার জন্য আনবে এবং তাদের মূল এখানে অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে চিপ লেবার। সেমিনারে বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ পেলেই দেশের অর্থনীতিতে গতি আনা সম্ভব। পাশাপাশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। যেমন আমাদের পোশাক খাতের যে শ্রমিক, তারা যে অবস্থায় আছে কিন্তু সেই অবস্থায় এক ধরনের অগ্রগতি ঘটিয়েছে, কিন্তু তার মানে এই না আমাদের একটা বড় রকমের উৎপাদনশীলতার আর গ্যাপ আছে। এ সময় ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনার সাফল্য বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে। এখন লক্ষ্য বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দাম কমে আসবে বলে দাবি আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রথম চালানে বৃহস্পতিবার 315 মেট্রিক টন এবং শনিবার 105 মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকারকেরা জানান, প্রতি কেজি চালের আমদানি মূল্য ধরা হয়েছে 0.405 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 51 টাকার সমান। বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন, সরকারি শুল্ক, গুদাম ভাড়া সহ আনুষঙ্গিক খরচ যুক্ত হবে। চলতি বছরের 15 এপ্রিল এ বন্দর দিয়ে সবশেষ চাল আমদানি হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও আটক বমদের দ্রুত মুক্তির দাবি সহ 6 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ছাত্র, যুব, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনগুলো এ বিক্ষোভ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। জুলাই সনদে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে উল্লেখের দাবি জানান তারা। উত্তরবঙ্গে সাঁওতালদের জমি দখল করে ইপিজেড নির্মাণের নামে বৈষম্যের অভিযোগও করেন তারা। বলেন, দ্রুত এসব জমি ফেরত দিতে হবে। এছাড়া গোবিন্দগঞ্জ ও রাজশাহী তানোরে সাঁওতালদের উপর হামলা, শেরপুরে গারোদের জমি দখলের অভিযোগ করেন তারা। এ সময় মিথ্যা মামলায় কারাবন্দী সহ নিরপরাধ বমদের মুক্তির দাবিতে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।